ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৬ মাদ্রাসার শিক্ষার্থী সহ দগ্ধ ৬ জনের অবস্থা আশঙ্কাজনক। জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি। ফেনীতে অপরিকল্পিত নগরায়নে কমছে কৃষিজমি, বাড়ছে উষ্ণতা, খাদ্য উৎপাদনে বিরূপ প্রভাব। প্রতি বছর এই জমি কমে প্রায় আমরা ৩ থেকে ৪ হেক্টর জমি হারাইছি। ময়মনসিংহে ধারণ ক্ষমতার কয়েক গুণ বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে, নির্মাণাধীন ভবন নর্দমায় মিলছে এডিসের লার্ভা, প্রশাসনের ঢিলে ঢালা পদক্ষেপ। ৩ বছরেও শেষ হয়নি নওগাঁ বদলগাছি আঞ্চলিক মহাসড়কের সংস্কার কাজ, জমি অধিগ্রহণ জটিলতায় ধীরগতি, চরম দুর্ভোগ স্থানীয়দের। এবং মৌলভীবাজারের হামহাম জলপ্রপাতের সৌন্দর্যের হাতছানি, বাড়ছে পর্যটক, ১৪টি পাহাড় ও পাথরের ছোট বড় ছড়া পেরিয়ে রোমাঞ্চকর যাত্রা। স্বাগত। এখন জনপদের পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমি মেহেরিন অ্যানি। ব্রাহ্মণবাড়িয়ায় ছাদ থেকে পড়ে যাওয়া কাপড় তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৬ মাদ্রাসা শিক্ষার্থী সহ ৭ জন দগ্ধ হয়েছেন। এদের মধ্যে ৬ জনকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে জাতীয় বার্ন ইনস্টিটিউটে। বুধবার বিকেলে জেলা শহরের ভাদুঘর এলাকার দারুন নাজাত মহিলা মাদ্রাসায় এই ঘটনা ঘটে। দগ্ধরা হলেন মাদ্রাসা শিক্ষার্থী সাদিয়া খাতুন, রওজা আক্তার, জান্নাতুল মাওয়া, উম্মে তাইসান, নুসরাত নামে 2 জন এবং মাদ্রাসায় কাজ করা আলেয়া। মাদ্রাসা সূত্রে জানা যায়, 4 তলার ছাদ থেকে কয়েকজন শিক্ষার্থীর কাপড় বিদ্যুতের তারের উপর পড়ে যায়। আলিয়া সেই কাপড় জানালা দিয়ে একটি স্টিলের লম্বা পাইপ দিয়ে আনার চেষ্টা করেন। এ সময় পাইপটি কাপড়ে লাগার সঙ্গেই সেখানে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। তখন বিদ্যুতের তারে থাকা আগুন বাষ্পীয় হয়ে রুমের ভিতরে থাকা ছাত্রীদের গায়ে লাগে। এতে 6 শিক্ষার্থী দগ্ধ হন। একসময় কৃষি নির্ভর ভাটির সবুজ শ্যামল জনপদ ফেনী, প্রবাসী আয়ের স্রোতে পালে লেগেছে হাওয়া। শহর ও গ্রাম জুড়ে উঠছে দালান, শপিং কমপ্লেক্স ও কলকারখানা। নিয়ন্ত্রণহীন অপরিকল্পিত অবকাঠামোর এই উন্নয়নে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে সবুজ, কমছে কৃষিজমি, বদলে যাচ্ছে জেলার প্রাকৃতিক চিত্র। দিন দিন যা পরিণত হচ্ছে উষ্ণ রুক্ষ জনপদে, কমছে খাদ্য উৎপাদনও। এছাড়াও বিরূপ প্রভাব পড়ছে সার্বিক পরিবেশে। সোলেমান ডালিমের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন দুলাল তালুকদার। ফসলের মাঠ, চোখ জুড়ানো সবুজ, প্রজাপতির ওড়াওড়ি কিংবা অস্ত যাওয়া সোনালী সূর্য, সব যেন এখন ফিকে, হারিয়ে যাচ্ছে উন্নয়নের নামে ইট সিমেন্টের অবকাঠামোর চাপে। এই চিত্র ফেনীর মফস্বল শহর ছাগলনাইয়ার। 1 দশক আগেও যেখানে ছিল ফসলি মাঠ, এখন সেখানে উঁচু দালানসহ নানা অবকাঠামো। উন্নয়নের ছোঁয়া লাগছে ঠিকই, তবে চরম ঝুঁকিতে পড়েছে কৃষিজমি। এছাড়া বাড়ি তৈরির জমি নির্বাচনে তোয়াক্কা নেই কোনো ধরনের নিয়ম নীতির। চতুর্দিকে তাকাইলে কি কথা অপরিকল্পিত যে মানে ভবন নির্মাণ, এবং এটাতে প্রমাণ হয় যে কি কথা এখানে যে কৃষি জমির কোনো কি কথা সুরক্ষার কোনো ব্যবস্থা নেই। প্রচুর কৃষি জমি ধ্বংস হয়েছে, কৃষি জমি ধ্বংস করে, অথচ দেখা গেছে যে যারা এখানে এসে বাড়ি করেছে তাদের গ্রামে একটি বাড়ি আছে। বছর 10 আগেও এই মাঠের পুরোটা জুড়ে ছিল কৃষি জমি, প্রথমে একটু, এরপর আরেকটু। ক্রমান্বয়ে হয়তো এই মাঠের পুরোটাই যাবে শিল্প কারখানার পেটে। অনিয়ন্ত্রিতভাবে কৃষিজমি গ্রাসের এই চিত্র শুধু ফেনীর ছাগলনাইয়ার নিষ্কুঞ্জরায় নয়, আবাসন অবকাঠামোগত উন্নয়নে হারিয়ে যাচ্ছে পুরো জেলা জুড়ে কৃষিজমি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, গেল 1 দশকে জেলায় 4760 হেক্টরের বেশি আবাদি জমি কমেছে। প্রতি বছর কমেছে 476 হেক্টরের বেশি। যেসব জমিতে একসময় ধানসহ বিভিন্ন ফসল হতো, এখন সেখানে ঘরবাড়ি, ইটভাটা, রাস্তাঘাট সহ বিভিন্ন অবকাঠামো। এই পরিস্থিতি চলতে থাকলে ঝুঁকিতে পড়তে পারে খাদ্য উৎপাদন। প্রতি বছর
এই জমি কমে যদি আমরা বলি 0.70% যদি কমে, তাহলে আমরা বর্তমানে 72,000 থেকে এখন আমরা 68,000 হেক্টরের জমি পরিণত হয়েছে। প্রায় আমরা 3 থেকে 4,000 হেক্টর জমি হারাইছি। এদিকে স্থানীয় আবহাওয়া অফিস বলছে, কৃষি জমি, গাছপালা ও সবুজ ধ্বংস করে অবকাঠামোগত উন্নয়নের ফলে বেড়েছে জেলার সার্বিক উষ্ণায়ন। 11/5/2025 39.3 ডিগ্রি সেলসিয়াস ছিল। এটা দেশের সর্বোচ্চ ছিল এবং ফেনীর মধ্যে সর্বোচ্চ রেকর্ড। তো এগুলো আমি যে মনে করি এগুলো মূলত কারণ হচ্ছে মানব সৃষ্ট কারণে। তো এগুলো হচ্ছে আপনার ঘরবাড়ি তৈরি করা কারণে। সচেতন নাগরিক সমাজ বলছে, সময় এখন সিদ্ধান্তের। উন্নয়ন আর কৃষি জমি দুয়ের ভারসাম্যেই টিকে থাকবে দেশের ভবিষ্যৎ। সুলাইমান ডালিম, এখন ফেনী। জলবায়ু পরিবর্তনে ডেঙ্গুর ধরন পরিবর্তন হয় ময়মনসিংহ মেডিকেল কলেজে ক্রমে বাড়ছে রোগীর সংখ্যা। 25 শয্যার বিপরীতে ভর্তি থাকছে 3 থেকে 4 গুণ বেশি রোগী। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রাণ হারানো 11 জনের মধ্যে অক্টোবরে মৃত্যু হয়েছে 5 জনের। পরিস্থিতি সামাল দিতে হিমশিম অবস্থা চিকিৎসকদের। এদিকে সিটি কর্পোরেশন এলাকার নির্মাণাধীন ভবনে জমে থাকা পানি ও ড্রেনে মিলছে এডিসের লার্ভা। ইমতিয়াজ আহমেদের প্রতিবেদন, ছবি তুলেছেন জাহাঙ্গীর আকন্দ। 1000 শয্যার বিপরীতে গড়ে প্রতিদিন অন্তত 4000 রোগী এভাবেই চিকিৎসা নেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। শয্যা সংকুলানে যাদের বেশিরভাগেরই জায়গা হয় বারান্দার মেঝেতে। এদিকে বর্তমানে তিল ধারণের ঠাঁই নেই ডেঙ্গু ওয়ার্ডেও। সুব্রত সাহা শিক্ষকতা করেন ময়মনসিংহ জেলা স্কুলে, থাকেন নগরীর ডিবি রোডে একটি বাসায়। ডেঙ্গু আক্রান্ত হলে দ্রুত প্লাটলেট কমতে থাকায় ভর্তি হয়েছেন মেডিকেলে। তবে চরম শয্যা সংকট থাকায় কোনো মতে চেয়ারে বসে নিচ্ছেন স্যালাইন। গা ব্যথা, হাঁটু ব্যথা, কোমর ব্যথা, আর খাবারে একেবারে অরুচি। প্রতি সেকেন্ডে রুগী আসতেছে, কিন্তু তাকে ভর্তি করার মতো আসলে এই যে জায়গাটা, এই জায়গাটা একটু বাড়াইতে হবে, মানে এক্সটেনশন করতে হবে এই মুহূর্তে। বসে বসে স্যালাইন দিতে হচ্ছে একজন রুগীকে। এই পরিস্থিতিতে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যেন রুগীরা অন্তত একটি শুয়ে তার চিকিৎসাটা নিতে পারে, স্যালাইনটা নিতে পারে। ময়মনসিংহে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। শয্যার তুলনায় 3 থেকে 4 গুণ রোগী প্রতিদিন চিকিৎসা নিচ্ছেন মেডিকেলের ডেঙ্গু ওয়ার্ডে। সংশ্লিষ্টরা বলছেন, আগে রাজধানী বা আশেপাশের জেলা থেকে আক্রান্ত হয়ে রোগী ভর্তি হলেও বর্তমানে সংক্রমণ বাড়ছে স্থানীয় পর্যায়ে। এখানে ক্লিনিকে গেলাম, যাওয়ার পরে রক্ত পরীক্ষা করলাম, ওরা বললো শুক্রবার থেকে এই জ্বরটা আমার। পরে আপনার শনিবারে আরকে চরপাড়া মুড়ে ক্লিনিকে গেছি, অন্য টেস্ট মেস করাইছি, পরে বলছে যে ডেঙ্গু। আগে ডেঙ্গু রোগী আসলে আমরা জিজ্ঞেস করতাম যে ঢাকা থেকে আসছেন কিনা, এখন কিন্তু এইটা না, এখন এখানে লোকালি যারা আছে তারাও ডেঙ্গু রোগে আক্রান্ত হইতেছে। বেশিরভাগ রোগী আসলে জ্বর নিয়ে আসতেছে, আর একদম শেষ মুহূর্তে যে সব রোগী আসতেছে তা কিন্তু না, অনেক আর্লি স্টেজে চলে আসতেছে এবং প্যানিক হয়ে চলে আসতেছে। অবশ্যই মশারি টানায় ঘুমাইতে হবে, মশারি যেন না কামড়ায় সকালবেলা এবং সন্ধ্যাবেলা, এই সময়টা সতর্ক থাকতে হবে। পরিসংখ্যান বলছে, চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেলে চিকিৎসা নিয়েছে 326 জন, আর গেল 2 মাসে চিকিৎসা নিয়েছে আরও 937 জন। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রাণ হারানো 11 জনের মধ্যে অক্টোবরে মৃত্যু হয়েছে 5 জনের। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় ডেঙ্গু ওয়ার্ডে শয্যা বাড়ানোর কথা জানালেন হাসপাতালটির সহকারী পরিচালক। ময়মনসিংহ যে মেডিকেল কলেজ হাসপাতাল, সেখানে হইতেছে যে সবচেয়ে রোগীর লোড সবচেয়ে বেশি। তো সেই সাপেক্ষে যে ডেঙ্গু যে আমাদের ওয়ার্ড, এখানে আমাদের ডেডিকেটেড ডেঙ্গু ওয়ার্ড, সেখানে আমাদের ইতিমধ্যেই আমাদের হইতেছে যে রোগীর সংখ্যা বাড়তেছে। তাদের যাতে সুচিকিৎসা হয়, আমরা যাতে সেটা ভালোভাবে ম্যানেজ করতে পারি, ইতিমধ্যে আমরা যারা ম্যানেজমেন্ট আছে সকলের সঙ্গে কথা বলছি এবং আমরা সেটা এক্সটেনশন করব। ডেঙ্গুর প্রকোপ বাড়লেও নেই পর্যাপ্ত মশক নিধন কার্যক্রম। বিভিন্ন এলাকায় নির্মাণাধীন ভবনে যত্রতত্র জমে আছে পানি, যেখানে তৈরি হচ্ছে মশার লার্ভা। নগরীর বেশিরভাগ ড্রেনের চিত্র এমনই। সিটি কর্পোরেশনের অভিযানে নগরীর বাউন্ডারি রোড, নতুন বাজার, আকুয়া সহ বিভিন্ন স্পটে অহরহ মিলছে এডিসের লার্ভা। একদিন আসছিল ওই যে ভগার মেশিন দিয়ে স্প্রে দিয়ে মশার জন্য যে স্প্রে মেডিসিন করে গেল, কোনো রকম দেওয়া পর চলে গেল। আমি ভাবছিলাম যে আমি ডেকে নিয়ে আমার এলাকায় দেবো, কিন্তু তাকে আর পাই নাই।
এদিকে সিটি কর্পোরেশন জানিয়েছে মশক নিয়ন্ত্রণে চলছে ক্র্যাশ প্রোগ্রাম। জলাশয় পরিষ্কারেও নেওয়া হয়েছে উদ্যোগ। পরিস্থিতি সামাল দিতে সচেতনতা বাড়ানোর বিকল্প নেই বলছেন প্রশাসক। সিটি কর্পোরেশনকে মূলত এই ড্রেন পরিষ্কার করার দায়িত্ব নিতে হবে। ড্রেন পরিষ্কার করা, ড্রেনে রীতিমতো লার্ভাসাইড এবং অ্যাডাল্টিসাইড ব্যবহার করা, এটা অবশ্যই সিটি কর্পোরেশনকে আরও ব্যাপকভাবে জোরদার করতে হবে কার্যক্রমগুলোকে। সিটি কর্পোরেশন গত 18 তারিখে শুরু করেছে, ক্র্যাশ প্রোগ্রামটা চলছে। আমরা এই মুহূর্তে আমাদের কাছে এই ডাটাটা নাই যে 18 তারিখ থেকে শুরু করার পরে এটার মানে পার্সেন্টেজটা কমেছে না বেড়েছে, বাট কার্যক্রমটা করা হয়েছে, বেগবান করা হয়েছে। নিয়মিত কার্যক্রমের অংশ হিসাবে আজকে আমরা মোবাইল কোর্ট পরিচালনা করছি। 2টা নির্মাণাধীন ভবনে আমরা লার্ভাসনা পেয়েছি, সেটা মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। পাশাপাশি সকালবেলা লার্ভিসাইড, বিকালবেলা অ্যাডাল্টিসাইড প্রয়োগ হচ্ছে এবং জনগণকে সচেতন করার জন্য আমরা লিফলেট বিতরণ করছি, পাশাপাশি আমরা মাইকিং করছি। 2024-25 অর্থবছরে মশক নিধনে সিটি কর্পোরেশনের বাজেট ধরা হয়েছে 1.5 কোটি টাকা। এর মধ্যে ব্যয় করা হয়েছে অর্ধ কোটি টাকা। ইমতিয়াজ আহমেদ, এখন, ময়মনসিংহ। এদিকে সারা দেশে ডেঙ্গুর প্রকোপ বাড়লেও সিলেটের পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। ডেঙ্গুর প্রকোপ কমাতে প্রতিনিয়ত চলছে মশক নিধন কার্যক্রম। এ নিয়ে আরও জানাতে সিলেটের কাজীটুলা থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন সন্দীপন শুভ। শুভ, সিলেটে বর্তমানে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কেমন জানাবেন, আর মশক নিধন কার্যক্রম কেমন দেখছেন? সারা দেশে যেমনটি আমরা জানছিলাম যে আসলে ডেঙ্গুর প্রকোপ অনেকটাই বেড়েছে, কিন্তু সিলেটে এই মুহূর্তে আমরা কিছুটা নিয়ন্ত্রণে রয়েছে। গত 24 ঘন্টায় যদিও 7 জন শনাক্ত হয়েছে নতুন ডেঙ্গু রোগী, এবং তাদের প্রত্যেকেরই ট্রাভেল হিস্টোরি রয়েছে, অর্থাৎ প্রত্যেকেই কিন্তু ভ্রমণ করে এসেছেন। এবং একটি বিষয় হচ্ছে এখানে যারা এসেছেন প্রত্যেকেই কিন্তু বিভিন্ন জেলা থেকে তারা এসেছেন। এবং ওসমানী মেডিকেলে এই মুহূর্তে আমরা যেটি খবর নিচ্ছি সেটি 7 জন ডেঙ্গু রোগী রয়েছে। এবং এই যে ডেঙ্গু নিয়ন্ত্রণের যদি আমি বলি যে বড় কারণ, ডেঙ্গু নিয়ন্ত্রণে কিন্তু সচেতনতা বৃদ্ধি করছে সিলেট সিটি কর্পোরেশন এবং জেলা প্রশাসন এবং স্বাস্থ্য বিভাগ। আমরা এই মুহূর্তে যেটি দেখছি যে সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কিন্তু প্রতিনিয়ত 42টি ওয়ার্ডে যে মশক নিধন কর্মসূচি সেটি কিন্তু চলমান রয়েছে। 30 জন কর্মী নিরলসভাবে তারা কাজ করছেন এবং তারা কিন্তু ডেঙ্গু বিরোধী বা এডিস মশার যাতে বংশ বিস্তার লাভ না করতে পারে সেজন্য কিন্তু তারা কাজ করছে। এবং সিলেট সিটি কর্পোরেশনের যিনি চিফ মেডিকেল অফিসার রয়েছেন, অর্থাৎ সিএমও যিনি রয়েছেন জাহিদুল ইসলাম, ডক্টর জাহিদুল ইসলাম বলছিলেন যে পর্যাপ্ত জনবল থাকলে হয়তো বা আরও ব্যাপকভাবে এই কার্যক্রমটি পরিচালিত করা যেত, কিন্তু এত বড় একটি মহানগরীতে মাত্র 30 জন জনবল নিয়ে তাদের কিছুটা হিমশিম খেতে হচ্ছে। এবং আমরা এর আগে ওনার সাথে কথা বলেছিলাম, উনি বলছিলেন যে ডেঙ্গু বিস্তার রোধে কিন্তু কোনো ধরনের বিশেষ যে সরবরাহ বা সরকার থেকে যে কোনো ধরনের বিশেষ তহবিল কিন্তু তাদের জন্য নেই বা বাজেট নেই। এটার মূল কারণ হচ্ছে সিলেটের প্রকোপ কিছুটা কম থাকায় গভর্নমেন্ট থেকে কিন্তু সেই ধরনের পর্যাপ্ত সরবরাহ তারা পাচ্ছেন না বলে জানিয়েছেন। তবে 42টি ওয়ার্ডের প্রত্যেকটিতে কিন্তু অলিগলিতে কিন্তু তাদের যে কার্যক্রম সেটি কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন। আমরা এর আগে কথা বলেছি সিভিল সার্জনের সাথে। সিলেট জেলার সিভিল সার্জন বলছিলেন যে আসলে অন্যান্য জেলার তুলনায় সিলেটের সার্বিক পরিস্থিতি বর্তমানে ভালো রয়েছে। পুরো এলাকাতে অক্টোবর মাসে প্রায় 100 রোগী শনাক্ত হলেও কেউই কোনো সিভিয়ার কেস বা কোনো ধরনের মারাত্মক ঝুঁকিতে রয়েছেন এরকম কোনো রোগী পাওয়া যায়নি, বা এখন পর্যন্ত আসলে ডেঙ্গুর কারণে কোনো নিহতের খবর আমরা এখনও পাইনি। মোটামুটি ভালো পরিস্থিতি রয়েছে। এবং সিলেট ওসমানী মেডিকেল সহ যে অন্যান্য প্রাইভেট হাসপাতালগুলো রয়েছে সেগুলোতে কিন্তু বলা চলে যে প্রায় 20 থেকে 24 জন রোগী এখন চিকিৎসাধীন আছেন। এবং বিশেষ করে সিলেট ওসমানী মেডিকেল কলেজেই 7 জন চিকিৎসা নিচ্ছেন। এদিকে সিলেট সিটি কর্পোরেশন এলাকায় বিশেষ করে কাজীটুলা এলাকায় আমরা আজকে সকাল থেকেই দেখেছি যে তারা আসলে তাদের কার্যক্রমগুলো পরিচালিত করছেন এবং প্রত্যেকজন পরিচ্ছন্নতা কর্মী তারা কিন্তু নিরলসভাবে সকাল থেকেই তারা কার্যক্রম, এবং বিশেষ করে সিলেট সিটি কর্পোরেশনের যিনি চিফ মেডিকেল অফিসার তার সাথে আমরা কথা বলেছি, তিনিও নিজে এসে তদারকি করছেন। এই মুহূর্তে কিন্তু তদারকি চলছে, কার্যক্রমও চলছে এবং পরিষ্কার পরিচ্ছন্নতা সচেতনতা কিন্তু চলমান রয়েছে। তো এই ছিল আসলে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে সিলেটের কার্যক্রম থেকে সর্বশেষ খবরাখবর। সিলেটে ডেঙ্গু প্রকোপ কমাতে মশক নিধন কার্যক্রম চালাচ্ছে সিটি কর্পোরেশন, সে খবরে জানাচ্ছিলেন সহকর্মী সন্দীপন শুভ।
চট্টগ্রামে বাংলাদেশ সেনাবাহিনীর আর্টিলারি রেজিমেন্টের ৪৪তম এবং আর্মি এয়ার ডিফেন্স কোরের প্রথম বার্ষিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে যোগ দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এ সময় আর্টিলারি সেন্টারে পৌঁছালে তাকে স্বাগত জানান জিওসি ২৪ পদাতিক ডিভিশন, জিওসি আর্ট টকো সেন্টার কমান্ড্যান্ট। এ সময় সেনাপ্রধান ওয়াকারুজ্জামান অধিনায়কদের দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। দেশের শান্তি শৃঙ্খলা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে সার্বক্ষণিক প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি। এছাড়া সম্মেলনে যোগ দেন সেনাবাহিনীর সিনিয়র অফিসার, আর্টিলারি রেজিমেন্ট ও এয়ার ডিফেন্স কোরের ব্রিগেড ও ইউনিট অধিনায়কগণ। দর্শক, শুরুতেই আমরা বলছিলাম ব্রাহ্মণবাড়িয়ার ছাদ থেকে পড়ে যাওয়া কাপড় তুলতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে ৬ মাদ্রাসা শিক্ষার্থী সহ ৭ জন দগ্ধ হয়েছেন। এ নিয়ে আরও জানাতে মাদ্রাসা থেকে যুক্ত আছেন সহকর্মী আজিজুল সঞ্চয়। সঞ্চয়, দগ্ধ রোগীদের শারীরিক অবস্থা সম্পর্কে জানতে পেরেছেন কিনা জানাবেন, আর কি বলছে মাদ্রাসা কর্তৃপক্ষ? গতকাল বিকাল ৫:৫টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের হাদুপুর এলাকার একটি মাদ্রাসায় অগ্নিকাণ্ড ঘটে। মূলত আমরা যে তথ্যটি পেয়েছি গতকালকে আমরা এখানে এসেছিলাম। মাদ্রাসা কর্তৃপক্ষ যদি বলছে যে মাদ্রাসা শিক্ষার্থীদের যে কাপড়, তাদের যে পরনে যে কাপড়টি, সেগুলি তারা নাড়তে দিয়েছিলেন মাদ্রাসার ছাদে, এবং সেটি আসলে সেই ছাদ থেকে পড়ে গিয়ে কিন্তু একেবারে জানালার কার্নিশের কাছে কিন্তু সে পড়ে গিয়েছিল। তখন আসলে এই মাদ্রাসার যিনি কর্তব্যরত, যিনি আসলে আয়া আছেন, আলিয়া বেগম, তিনি একটি তার হাতে থেকে একটি স্টিলের পাইপ দিয়ে কিন্তু এই এখান থেকে যে জানলার পাশ থেকে যে কাপড় যেটা পড়ে গিয়েছিল সেই কাপড়টি তিনি তুলে নেওয়ার চেষ্টা করছিলেন। তখনই কিন্তু এখানে ঠিক পাশেই আসলে এখানে একটি বৈদ্যুতিক একটি খুঁটি রয়েছে এবং সেখানে বৈদ্যুতিক তার রয়েছে। সেই বৈদ্যুতিক তারের সঙ্গে কিন্তু তাদের যেই তার হাতে যেই অর্থাৎ আয়ার হাতে যে স্টিলের যে পাইপটি ছিল সেটি কিন্তু স্পর্শ হয় এবং তার ফলে এটি আসলে আগুন ধরে যায়, এবং সেই আগুন ধরে যাওয়ার কারণে কিন্তু তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়, তিনি কিন্তু দগ্ধ হন। এবং তারপর আসলে এই তার স্টিলের পাইপে যে আগুন যেটি লেগেছিল সেটি থেকে আসলে বাষ্পীয় হয় কিন্তু সেই আগুনের কুণ্ডুলি বা শিখা কিন্তু সেটি কিন্তু একেবারে মাদ্রাসার ভেতরে, অর্থাৎ শিক্ষার্থী যে কক্ষটিতে অবস্থান করছিল সেখানে কিন্তু কিছুটা ছড়িয়ে পড়ে এবং সেখানে লাগে, এবং তার ফলে আসলে মাদ্রাসার অন্তত ৬ জন শিক্ষার্থী এবং আয়া সহ ৭ জন কিন্তু দগ্ধ হয়েছে। এবং তারপরেই আসলে তাদেরকে প্রথমে নিয়ে যাওয়া হয়েছিল ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে। সেখানে তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে যেহেতু সব ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অগ্নি দগ্ধদের জন্য বিশেষ কোনো ইউনিট বা বিশেষ চিকিৎসক নেই, সেই জন্য তাদেরকে ঢাকায় রেফার করা হয়েছে। আমরা কথা বলেছিলাম ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার রতন কুমার ঢালির সঙ্গে। তিনি যেটি বলছেন যে তাদের এখান থেকে তারা ৬ জনকে তারা ঢাকায় তারা রেফার করেছে এবং তাদের প্রত্যেকের অবস্থায় কিন্তু মোটামুটি একেবারে সংকটাপন্ন বলা যায় না, আবার আশঙ্কাজনকও তিনি কিন্তু বলছেন। তিনি যেটি বলছেন যে তারা আসলে এখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদেরকে, যেহেতু আসলে তাদের এখানে আগুনের কোনো বিশেষ কোনো চিকিৎসা তাদের এখানে নেই, সেই জন্য তারা আসলে তাদেরকে ঢাকায় তারা পাঠিয়ে দিয়েছেন। তবে এই মুহূর্তে তাদের হাসপাতালে দুইজন দগ্ধ অবস্থান করছেন, তাদের অবস্থা সংকটাপন্ন নয় বলে তিনি জানিয়েছেন। তবে বাকি যে ৫ জন আছে তাদের কিন্তু ঢাকায় পাঠানো হয়েছে এবং তারা কিন্তু কিছুটা সংকটাপন্নই তিনি বলছেন। তো আমার কাছে এই ছিল এই ব্রাহ্মণবাড়িয়ার এই যে মাদ্রাসা শিক্ষার্থী যে আহত হয়েছেন বা অগ্নিদগ্ধ হয়েছেন সেই সংক্রান্ত সবশেষ খবর। ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎপৃষ্ট হয়ে দগ্ধ হয়েছেন ৬ মাদ্রাসা শিক্ষার্থী সহ ৭ জন, সে খবরে জানাচ্ছিলেন সহকর্মী আজিজুল সঞ্চয়। নদীতে মাছ শিকারের নিষেধাজ্ঞার ৫ দিন আগে শেষ হলেও বরিশালের মাছের বাজারে নেই পর্যাপ্ত সরবরাহ, এতে চড়া ইলিশের দাম। এনে বিস্তারিত জানাতে বরিশালের পোর্ট রোড মাছের বাজার থেকে যুক্ত আছেন সহকর্মী ফিরদাউস সোহাগ। সোহাগ, বাজারে মাছের সরবরাহ পরিস্থিতি ও দরদাম নিয়ে জানাবেন। আপনাকে ধন্যবাদ দেনি। প্রথমেই জানিয়ে রাখি যে বরিশালে ইলিশের যে দাম, এটি কমার কোনো সুসংবাদ আমাদের কাছে নেই। একই সাথে কবে কমবে এ বিষয়ে কেউ সুনির্দিষ্ট করে বলতে পারছে না। আমরা একটু দেখাবো এখন ইলিশ মাছ কিন্তু যা এখানে উঠেছে, অর্থাৎ বাজারে নিয়ে আসা হয়েছে, সেগুলোর কিন্তু বেশিরভাগই সাইজে কিন্তু ছোট। বড় সাইজের যে মাছ আগে যেটি দেখা যেত সেটিরও কিন্তু এখন দেখা যাচ্ছে না। ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা শেষ হয়েছে ২৫শে অক্টোবর মধ্যরাতে। এরপর থেকে কিন্তু ৪ অক্টোবর পর্যন্ত ৪ অক্টোবর শুরু হয়েছিল এবং ২৫শে অক্টোবর মধ্যরাতে এটি শেষ হওয়ার পর কিন্তু মাছ ধরার ক্ষেত্রে কোনো বাধা নিষেধ নেই। এবং অনেকে ধারণা করেছিলেন, যারা বাজারে আসেন বা মাছ খেতে পছন্দ করেন, তারা ধারণা করেছিলেন যে ইলিশের দাম হয়তো কিছুটা কমে আসবে, কিন্তু সেই অবস্থা কিন্তু এখন পর্যন্ত তৈরি হয়নি। এবং একই কারণে কিন্তু অন্যান্য মাছের দামও আমরা যেটা দেখছি যে তুলনামূলক
তুলনামূলক ইলিশের সাথেই কিন্তু বেড়ে চলেছে। একটা কথা জানিয়ে রাখি যে ইলিশ মাছের যে দাম যখন কমে তখন কিন্তু সাথে অন্য মাছের দামও তুলনামূলক কম থাকে। ইলিশের দাম বাড়লে অন্য মাছের দামও বাড়ে। আজকে ইলিশের মাছের যেটি দাম আমি পাইকারি বাজারে দেখলাম, 500 গ্রাম ওজনের মাছটি কিন্তু 1500 টাকার উপরে, 700 থেকে 900 গ্রাম ওজনের মাছ 2125 টাকার উপরে, এবং 1 কেজি ওজনের মাছ যেটা দেখেছি 2400 টাকার উপরে কেজি। আর 1200 গ্রাম উপরে যে ইলিশ মাছটা সেটির দাম কিন্তু আরও বেশি, 2750 টাকার উপরে। এটি কিন্তু আমরা বললাম পাইকারি দাম, এবং খুচরা দাম কিন্তু এর সাথে কমপক্ষে 200 টাকা যুক্ত হবে, কোথাও 150 টাকা যুক্ত করেও বেচা কেনা হচ্ছে। এছাড়া অন্যান্য মাছের যেটি দাম, ইলিশ মাছের দাম বাড়ার কারণে রুই মাছের দাম কেজিতে আমরা দেখেছি 200 থেকে 500 টাকা, পাঙ্গাস মাছ 500 থেকে 800 টাকা, আইড় মাছ 1100 টাকা, চিংড়ি মাছ দেখেছি 500 থেকে 1200 টাকা পর্যন্ত। অন্যান্য যে গুঁড়া মাছ অর্থাৎ ছোট ছোট যে মাছগুলো, এই মাছগুলো 300 থেকে 500 টাকা কেজি দরে আমরা বিক্রি হতে দেখেছি। অর্থাৎ ইলিশ মাছের দাম চড়া, এবং সেটি কিন্তু বাজারের সর্বত্রই একই অবস্থা। কবে কমবে সুনির্দিষ্টভাবে কেউ বলতে পারতেছে না। আমরা যারা ক্রেতাদের সাথে কথা বলেছেন, বিক্রেতাদের সাথে কথা বলেছিলাম, তাদের বক্তব্য একটি, তারা চান মাছের দামটি যেন নাগালের মধ্যে আসে, সেই সুসংবাদটির আশায় কিন্তু সবাই। এতটুকুই ছিল বরিশাল ইলিশ বাজার থেকে আমার হাতে থাকা সবশেষ খবর। বরিশালের মাছের বাজার নিয়ে জানাচ্ছিলেন ফিরদৌস সোহাগ। এদিকে মেহেরপুরে টানা কয়েক মাস ধরে চড়া গরু ও খাসির মাংসের দাম। প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে 750 টাকায়, আর খাসির মাংসের দাম ছাড়িয়েছে 1000 টাকা। এনে বিস্তারিত জানাতে মেহেরপুরের হোটেল বাজার থেকে যুক্ত আছেন সহকর্মী মুজাহিদ আল মুন্না। মুন্না, গরু খাসির মাংসের দাম বাড়তির কারণ কি বলছেন বিক্রেতারা, আর অন্যান্য মাংসের দাম নিয়ে বিস্তারিত জানাবেন। অ্যানি, প্রথমেই আপনাকে জানিয়ে রাখি, মেহেরপুরে কিন্তু গেল কয়েক মাস ধরেই চড়া গরু এবং খাসির মাংসের দাম। বিশেষ করে গরু এবং খাসি, এই দুই মাংসের দাম কিন্তু গত কয়েক মাস ধরেই বেশ চড়া। আমি যদি আজকের কথা বলি, আজ প্রতি কেজি গরুর মাংস মেহেরপুর বাজারে বিক্রি হচ্ছে 750 টাকা করে, যেটি গত কয়েক মাস আগেও কিন্তু সর্বোচ্চ 700 টাকা বা 720 টাকা করে ছিল, যেটি আজ বা গত কয়েক মাস ধরে 750 টাকা করে বিক্রি হচ্ছে। এর পাশাপাশি খাসির মাংস কিন্তু 1000 টাকা ছাড়িয়ে গেছে, অর্থাৎ কোনো কোনো জায়গাতে আমরা 1100 টাকা বা 1050 টাকা করে বিক্রি করতে দেখছি, এবং কোথাও কোথাও সর্বনিম্ন কিন্তু 1000 টাকা করে বিক্রি হচ্ছে খাসির মাংস। এছাড়াও আপনার মহিষের কথা যদি বলি, মহিষের মাংস কিন্তু 800 টাকা করে বিক্রি হচ্ছে প্রতি কেজি। তবে কিছুটা স্বস্তি রয়েছে মুরগির বাজারে। মুরগির বাজার কিন্তু গত এক মাস ধরেই বেশ নিম্নমুখী। এক মাসের ব্যবধানে প্রতি কেজি ব্রয়লার মুরগি কিন্তু কেজিতে 50 টাকা পর্যন্ত কমেছে, অর্থাৎ গত এক মাস আগে মেহেরপুর বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে 220 টাকা করে, যেটি আজ বিক্রি হচ্ছে 170 টাকা বা সর্বোচ্চ 180 টাকা। এছাড়াও সোনালী মুরগি বিক্রি হচ্ছে 270 টাকা, যেটি গত মাসে ছিল 300-র উপরে। লেয়ার মুরগি বিক্রি হচ্ছে 280 টাকা, যেটি গত মাসেও ছিল 320 টাকা। এছাড়াও দেশি মুরগি কিন্তু বিক্রি হচ্ছে 550 টাকা করে, যেটি গত মাসে 600 টাকা ছাড়িয়েছিল। তবে আমি কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা বলেছি, বিশেষ করে যারা গরু এবং খাসির ব্যবসায়ী, খাসির মাংসের ব্যবসায়ী, তারা আমাকে জানিয়েছেন গরুর দাম কিন্তু বাড়তি, যার ফলে গরুর খাবার, বিশেষ করে গোখাদ্য, বিসালি, চেলটে সহ খোল, সব ধরনের গরুর খাবার কিন্তু ঊর্ধ্বমুখী, যার ফলে গরুর উৎপাদন খরচ বা ছাগলের উৎপাদন খরচ কিন্তু বেড়ে যাচ্ছে, যার ফলে গরুর মাংস বা খাসির মাংসের বাজার চড়া হচ্ছে দিন দিন। তবে সেই ক্ষেত্রে আমি যদি মুরগির কথা বলি, মুরগির যে পোল্ট্রি ফিড, এগুলোর দামও কিন্তু ঊর্ধ্বমুখী। তারপর যেহেতু মুরগিতে বাজারে সরবরাহ বেশ বেড়ে গেছে, যার ফলে মুরগির দাম কিছুটা স্বস্তির মধ্যে রয়েছে। আমি কয়েকজন ক্রেতার সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন মুরগির বাজারে যেমন এক ধরনের স্বস্তি আছে, গত কয়েক মাস ধরে দাম নিম্নমুখী, তেমন খাসি এবং গরুর মাংস দামও যদি নিয়ন্ত্রণের মধ্যে রাখা যায় তবে তাদের জন্য ভালো হয়। অ্যানি, এই ছিল আমার কাছে মেহেরপুরের মাংস বাজারের সর্বশেষ পরিস্থিতি। অ্যানি, মেহেরপুরের মাংসের বাজার নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী মুজাহিদ আল মুন্না। নেত্রকোনার কুনিয়া গ্রামে চাষ হচ্ছে আগাম টমেটো, যাতে লাভবান হচ্ছেন চাষিরা। এখানকার উৎপাদিত টমেটো যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে। প্রতি কেজি টমেটো বাগান থেকে বিক্রি হচ্ছে 120 টাকা কেজি দরে। এ নিয়ে আরও জানাতে নেত্রকোনার কুনিয়া টমেটোর গ্রাম থেকে যুক্ত আছেন সহকর্মী রিফাত আহমেদ রাসেল। এই গ্রামে এবার কি পরিমাণ টমেটোর উৎপাদন হয়েছে জানাবেন।
এ নিয়ে আমি এই মুহূর্তে রয়েছি নেত্রকোনার কুনিয়া গ্রামে। এই গ্রামটিকে টমেটোর গ্রাম বলা হয়, কারণ এখানে আগাম যে টমেটোগুলো রয়েছে, শীতকালীন যে আগাম টমেটো, সেই আগাম টমেটো আবাদ কিন্তু সবচেয়ে বেশি হয়। বিশেষ করে জুনের মাঝামাঝি থেকে এই টমেটোর আবাদগুলো শুরু হয়। গ্রাফটিং পদ্ধতিতে এই মাচা পদ্ধতির মাধ্যমে কিন্তু এখানে টমেটোর আবাদ করা হয়, যার ফলে কিন্তু শীতকালীন টমেটোর চেয়েও এর আগেভাগে কিন্তু বাজারে এই টমেটোগুলো ওঠে এবং দাম এখন 100 থেকে 120 টাকার মধ্যে কিন্তু টমেটো বিক্রি হচ্ছে। গেল কিছুদিন আগে এই টমেটো কিন্তু আরো বেশি দামে বিক্রি হয়েছে, অর্থাৎ 140 থেকে 150 টাকার মধ্যে কিন্তু এই টমেটো বিক্রি হয়েছে। এখানকার টমেটো ব্যবসায়ীদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে আসলে এখান থেকে টমেটো কিন্তু তারা নেত্রকোনা সহ, রাজধানী শহর ঢাকা, ময়মনসিংহ এবং দেশের বিভিন্ন স্থানে কিন্তু তারা পাঠাচ্ছেন। এবং এই দেশীয় পদ্ধতিতে একেবারে চাষাবাদ হওয়ায় এই টমেটোগুলো বাজারে অনেকটাই চাহিদা রয়েছে এবং ক্রেতা সাধারণ কিন্তু এই টমেটোগুলো বাজারে আসলেই সর্বপ্রথম কিন্তু এই টমেটোগুলো ক্রয় করে। বাজারে আমদানিকৃত টমেটোর তুলনায় বলা যায় যে এই টমেটোর চাহিদা কিন্তু অনেকটাই বেশি। তবে এখন যেহেতু শীতের আমেজ পড়তে শুরু করেছে এবং গতানুগতিক যে টমেটোগুলো রয়েছে, অর্থাৎ শীতকালীন যে টমেটোগুলো, সেইগুলো কিন্তু এখন রোপণ শুরু হয়েছে এবং এখানকার যারা ব্যবসায়ীরা রয়েছেন তারাও বলছেন যে আসলে এখন কিন্তু দাম কমতে থাকবে। তবে এখানকার 15 থেকে 20 জন যে কৃষক রয়েছেন তারা কিন্তু প্রতি বছরই প্রায় এখানে 30 থেকে 50 লাখ টাকার টমেটো কিন্তু তারা বিক্রি করে থাকেন, বিশেষ করে আগাম এই টমেটোগুলো। তারা বলছেন যে আগামী দিনগুলোতেও তারা আরো আধুনিক পদ্ধতিতে এবং এই যে গ্রাফটিং পদ্ধতি করে থাকেন। অনেক সময় দেখা যায় যে অতিবৃষ্টির ফলে তাদের চারা গাছের অনেক ক্ষতি হয়ে থাকে, তবে সেই ক্ষতিগুলো পূরণ করে আগামী দিনগুলোতেও কিভাবে আসলে এখানকার টমেটো উৎপাদন করা যায় এবং এই টমেটোগুলো তারা দেশের বাহিরেও কিভাবে রপ্তানি করা যায় সেই চিন্তাই কিন্তু করে আসছেন। তবে বলা যায় যে এখন পর্যন্ত যে আগাম টমেটোর যে এই একটি প্রচলন শুরু হয়েছে নেত্রকোনায়, সেই প্রচলনটি কিন্তু বেশ জনপ্রিয়তা পেয়েছে। বিশেষ করে আমন মৌসুমে কিন্তু অনেক কৃষক ধানের পাশাপাশি এই টমেটো চাষ করতে কিন্তু আগ্রহী হয়ে উঠছেন এবং এই বাগানগুলো থেকেই কিন্তু তারা ধানের পাশাপাশি এক পাশে ধান এবং অপর পাশে কিন্তু তারা টমেটোর আবাদ করছেন। তা বলা যায় যে কৃষকদের যে আসলে মিশ্র চাষ পদ্ধতি, সেই মিশ্র চাষ পদ্ধতির সুন্দর একটি উদাহরণ কিন্তু এই টমেটোর বাগানগুলো হচ্ছে। তা সব মিলে বলা যায় যে আসলে টমেটো চাষ করে এখন কৃষকরা অনেকটাই লাভবান। আগাম এই টমেটো কৃষকদের অনেকটাই লাভজনক ফসল হিসাবে ধরা হচ্ছে। তো এই ছিল আমার কাছে নেত্রকোনা থেকে আগাম টমেটো বিক্রির সর্বশেষ এনি। নেত্রকোনা থেকে যুক্ত ছিলেন সহকর্মী রিফাত আহমেদ রাসেল। প্রায় এক যুগ পর আগামী 1 নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে শতবর্ষী সংগঠন চট্টগ্রাম চেম্বার অফ কমার্সের পরিচালনা পর্ষদের নির্বাচন। পুরোদমে চলছে নির্বাচনের প্রস্তুতি। এ নিয়ে আরও জানাতে আগ্রাবাদ চট্টগ্রাম চেম্বার ভবন থেকে যুক্ত আছেন সহকর্মী হাজেরা শিউলি। শিউলি, শেষ মুহূর্তে নির্বাচনের প্রস্তুতি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। এনি শেষ মুহূর্তে এখন নির্বাচনের প্রস্তুতি বলতে আমরা যেটা বুঝি, এখন এই চট্টগ্রাম চেম্বারের যে কার্যালয়, সেখানে এখন ভোটার কার্ডদের আইডি বিতরণ চলছে এবং নিচে যেখানে আসলে ভোট গ্রহণ চলবে সেখানে ভোট গ্রহণের প্রস্তুতি চলছে। তবে সেই সাথে একটি বিষয় জানিয়ে রাখি যে আগামী শনিবার এই নির্বাচন অনুষ্ঠিত হলেও কিন্তু চট্টগ্রাম চেম্বারে যে 24টি পরিচালক পদে নির্বাচন হওয়ার কথা, সেখানে যে 6টি পরিচালকের পদ, যেটা টাউন অ্যাসোসিয়েশন এবং ট্রেড গ্রুপ থেকে 6 জন পরিচালক যারা অনেকটাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার কথা ছিল, সেটি নিয়ে আদালতে একটি রিট চলছে এবং সম্মিলিত ব্যবসায়ী পরিষদের পক্ষ থেকে এই 6 পরিচালক নির্বাচিত হওয়ার অনৈতিক এবং বেআইনি এবং তারা অবৈধ ভোটার এবং এই সংগঠনগুলোর অস্তিত্ব নেই দাবি করে তারা আদালতে রিট করেছেন এবং এই 2 শ্রেণীকে বাদ দিয়েই নির্বাচন করার জন্য হাইকোর্ট থেকে একটি রুল নিশি জারি করা হয়েছিল এবং সেই রুল নিশিরই আজকে চূড়ান্ত হাইকোর্টের যে পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হওয়ার কথা রয়েছে। তো সে কারণে এই 6 পরিচালক পদ দিয়ে কিছুটা টানাপোড়েন চলছে এবং নির্বাচন পরিচালনা বোর্ডও এ নিয়ে একটু বিপাকে আছে। সে কারণে কিন্তু এখনও তারা ব্যালট পেপার ছাপায়নি এবং নির্বাচন পরিচালনা বোর্ডের একজন সদস্য জানিয়েছে যে আজকে যেহেতু
চূড়ান্ত রায় হওয়ার কথা আছে, তারপরে তারা ব্যালট পেপার ছাপানোর জন্য প্রস্তুতি নেবেন। এক্ষেত্রে একটি শঙ্কাও তাদের মধ্যে কাজ করছে, যদি কোনো কারণে যদি নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা বা নির্বাচন না হয়, সে কারণে তারা এখনো ব্যালট পেপার ছাপাননি। তবে তারা বলছেন যে ছাপাখানা বা যে প্রেসের সাথে তাদের কন্ট্যাক্ট করা আছে এবং সব কিছু রেডি আছে, শুধু এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার পর বা ভোটের বিষয়ে সব কিছু নিষ্পত্তি হওয়ার পরই তারা এই ব্যালট পেপার ছাপবেন। আর এবার কিন্তু বিভাগ কমিশনার কার্যালয় বা বাণিজ্য মন্ত্রণালয় বাণিজ্য সংগঠন বিভাগের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানে নির্বাচন পরিচালনা করছে এবং চট্টগ্রাম চেম্বারের কর্মকর্তা নির্বাচন কাজের সাথে কোনো যুক্ত নেই এবং দুটি প্যানেলে সম্মিলিত ব্যবসায়ী পরিষদ কিন্তু 18টি পরিচালক পদে তারা শুধু প্রার্থী দিয়েছেন এবং যে দুটি গ্রুপ নিয়ে টাউন গ্রুপ এবং ট্রেড গ্রুপ, সেই দুটি গ্রুপে তারা কোনো প্রার্থী দেন নাই। এর বাইরে ইউনাইটেড বিজনেস ফোরাম থেকে কিন্তু 24 পরিচালক পদেই তারা প্রার্থী দিয়েছেন। এর মধ্যে টাউন এবং ট্রেড গ্রুপ থেকে যদি আজকে চূড়ান্ত শুনানি হয় তাহলে বোঝা যাবে আসলে কোন দিকে গড়াচ্ছে। তো ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক আগ্রহ, যেহেতু দীর্ঘ প্রায় 1 যুগ পর নির্বাচন হচ্ছে এবং এর আগে গত 5টি নির্বাচন অনেকটাই ভোট ছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছিল, তাই ব্যবসায়ীরা বিপুল আগ্রহ নিয়ে তারা ভোটার আইডি কার্ড সংগ্রহ করছেন এবং এখন পর্যন্ত প্রায় 5 থেকে 6 হাজার ভোটার তাদের আইডি কার্ড সংগ্রহ করেছেন বলে আমরা এখানকার নির্বাচনী যারা দায়িত্বে আছেন নির্বাচন চেম্বারে তারা জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে এখনকার মতো চট্টগ্রাম চেম্বার নির্বাচন নিয়ে সবশেষ। 1 নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম চেম্বার অফ কমার্সের পরিচালনা পর্ষদের নির্বাচন, সেটার প্রস্তুতির খবরে জানাচ্ছিলেন সহকর্মী হাজেরা শিউলি। 3 বছরেও শেষ হয়নি নওগাঁ বদলগাছি আঞ্চলিক মহাসড়কের সংস্কার কাজ। জমি অধিগ্রহণ জটিলতায় বন্ধ রয়েছে মহাসড়কের প্রায় 2 কিলোমিটার অংশের কাজ, যাতে সড়কের ছোট বড় খানাখন্দে বেড়েছে জনদুর্ভোগ, ঘটছে দুর্ঘটনা, চরম ভোগান্তিতে চলাচলকারীরাও। আব্বাস আলীর পাঠানো তথ্য, ছবিতে বিস্তারিত। জমি অধিগ্রহণ জটিলতায় থমকে আছে নওগাঁ বদলগাছি আঞ্চলিক মহাসড়কের উন্নয়ন কাজ। 7 কিলোমিটার সড়কের প্রায় 2 কিলোমিটার জুড়ে খানাখন্দের সৃষ্টি হয়েছে। জনদুর্ভোগের সঙ্গে পাল্লা দিয়ে ঘটছে দুর্ঘটনা। স্থানীয়রা বলছেন সবচেয়ে বেহাল সদরের ঠ্যাংভাঙ্গা মোড়, পাহাড়পুর বাজার ও কীর্তিপুর বাজার অংশ। চলতি বছরের 6 সেপ্টেম্বর নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলেও এখনও শেষ হয়নি সড়কটির উন্নয়ন কাজ। ধুলায় অবস্থা খারাপ, আমাদের এত সমস্যাটা হয়। বৃষ্টি হলে প্রচুর পরিমাণে বৃষ্টি জমা হয় এবং কোনো গাড়ি ঘোড়া রাস্তা দেখতে পায় না আর কি, এবং অ্যাক্সিডেন্ট হয়। আমার পরপর 4-5টা অ্যাক্সিডেন্ট হলো। ছাত্রছাত্রীকে হাত পা ভরে যায়, কাদা কাদিয়ে একটু পানি হয়ে যায় রাস্তায়। রাস্তায় গর্ত থাকার কারণে মোটরসাইকেলের সামনের চাকা গর্তে পড়ে যায়, গাড়ি উল্টে পড়ে যায়। 58,38,51,000 টাকা ব্যয়ে সড়কটি সংস্কারের কাজ করে জামিল ইকবাল মাহফুজ খান লিমিটেড জয়েন্ট ভেঞ্চার নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। দীর্ঘদিনেও কাজ শেষ না হওয়ায় বিপাকে এলাকাবাসী। এদিকে জমি অধিগ্রহণ জটিলতায় সড়ক উন্নয়ন কাজ ব্যাহত হচ্ছে বলে জানায় প্রকল্প ব্যবস্থাপক। অনেক জায়গাতে আমরা জানাইছি এর আগে, কিন্তু আসলে এই রাস্তার কাজটা হচ্ছে না। গাড়ি কাট হয়ে যায়, সাইন বক্স কলম কাটে যায়, হ্যাঁ চলাচলে খুব সমস্যা হয়ে যায়। রাস্তার কারণে গাড়ি চালানো খুব কঠিন, সপ্তাহে 200-300 টাকা খরচ হয়ে যায়। একর সমস্যার সমাধান হলে আমরা কাজটা করে ফেলবো। করটা আমাদের মধ্যে না, এটা হচ্ছে রোডসের সড়ক ভবনে আপনার কথা বলতে হবে। ডিসি অফিসে কোন প্রক্রিয়া আছে সেটা তারা ভালো বলতে পারবে। জমি অধিগ্রহণে ভূমি মন্ত্রণালয় থেকে টাকা পরিশোধ করা হয়েছে বলে জানিয়েছে সড়ক বিভাগ। অন্যদিকে দ্রুত সংকট কাটিয়ে সংস্কার কাজ শেষ হওয়ার কথা জানায় জেলা প্রশাসন। ভূমি কাজ প্রায় শেষ দিকে, আমরা টাকাও দিয়ে দিচ্ছি, ডিসি অফিসেও টাকা দিচ্ছে। আশা করি তারা টাকাটা পেয়ে গেলে আমাদের জায়গাটা হস্তান্তর করলে আমরা দ্রুত কাজ শেষ করতে পারবো। জনদুর্ভোগের বিষয়টা আমাদের জেলা প্রশাসনের নজরে এসেছে। আমরাও চেষ্টা করছি রাত দিন কাজ করে হলে যেন আমরা এই এলিকেজগুলো দ্রুত মানুষকে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পেমেন্টগুলো দিতে পারি। দ্রুত সমস্যা সমাধান করে সড়ক উন্নয়নের কাজ শেষ করার দাবি স্থানীয়দের। এখন নওগাঁ। হামলা আর খুনোখুনিতে উত্তপ্ত চট্টগ্রামের রাউজানের জনপদ। সেখানে একটি বসতঘরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণে অস্ত্র ও গোলাবারুদ সহ 2 জনকে আটক করেছে র্যাব। এ নিয়ে আরও জানাতে রাউজান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী হোসাইন জিয়াদ। জিয়াদ, অভিযানে কি পরিমাণ অস্ত্র মিলেছে জানাবেন আর কি বলছে র্যাব?
এই উপজেলাটি বেশ উত্তপ্ত জনপদ। আসলে যদি বলি যে 5ই আগস্টের পরে আধিপত্য বিস্তার, দলীয় কোন্দল, বিশেষ করে বিএনপির দুই গ্রুপের কোন্দলে এখানে প্রায় 17 জন খুন হয়েছেন এই 5ই আগস্টের পর থেকে, এবং বলা যায় যে রীতিমতো এক ধরনের হামলা, আধিপত্য বিস্তার ধরে হামলা সংঘর্ষ চলতেই থাকে। তো সেই জনপদে আসলে অভিযান পরিচালনা করেছে র্যাব, এবং আজকে যেখানে অভিযান পরিচালনা করা হয়েছে সেটি নোয়াপাড়ার কামাল মেম্বারের বাড়ি কিংবা ফয়েজ চেয়ারম্যানের বাড়ি হিসাবে পরিচিত, এবং সেখানে গত ভোররাত থেকে আসলে অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে পাইপ গান দেখছি আমরা, প্রায় 6টির মতো পাইপ গান রয়েছে, ইয়ার গান রয়েছে, এবং প্রচুর পরিমাণ দেশীয় অস্ত্র, ছুরি, রামদা আমরা দেখতে পাচ্ছি, সেগুলো উদ্ধার করা হয়েছে। এবং একটানা গতকাল ভোররাত থেকে র্যাব এই পুরো এলাকাটি ঘিরে একটানা অভিযান পরিচালনা করেছেন, এবং অভিযান কিন্তু এখনও শেষ হয়নি। তারা বলছেন যে এই বাড়িটি ঘিরে আশেপাশের যে জায়গাগুলো রয়েছে, আশেপাশের যে পুকুর পাড় সহ অন্যান্য যে জায়গাগুলো, আশেপাশে বেশ কয়েকটি ঘর আমরা দেখতে পাচ্ছি, সেই ঘরগুলোতে তারা অভিযান পরিচালনা করবেন, এবং অভিযান আসলে এই মুহূর্তে চলছে। তো এই জনপদের কথা যদি বলি যে গত 5ই আগস্টের পর থেকে যে 17 জন খুন হয়েছেন তার মধ্যে 12 জনই বিভিন্ন গ্রুপের সাথে সম্পৃক্ত, বিশেষ করে বিএনপি যুবদল সাথে সম্পৃক্ত ছিলেন, এবং সর্বশেষ আলম নামে একজন খুন হয়েছেন এখানে। এবং বলা যায় যে অনেকটা ফিল্মি স্টাইলে, বিশেষ করে আব্দুল হামিদ যে খুনের ঘটনা, মদুনাঘাট ব্রিজ পার হওয়ার সময় গাড়ির ভেতর গুলি করে তাকে ফিল্মি কায়দা হত্যা করা হয়। তারপর আলম যাকে খুন করা হয়েছে এখানে, তাকেও একেবারে বলা যায় যে দিনে দুপুরে খুন করা হয়েছে, বাড়ির পাশে ওত পেতে থেকে তারা বের হয়ে এসে গুলি করেছেন। তারই প্রেক্ষিতে আসলে অভিযান জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এবং এই ঘটনায় মূলত এই অস্ত্র উদ্ধারের ঘটনায় একই সাথে 2 জনকে আটক করেছেন তারা, তাদেরকে জিজ্ঞাসাবাদ করছেন ভেতরে, এবং অন্য আর কারা জড়িত এই ঘটনার সাথে, আরও কোথাও অস্ত্র আছে কিনা সেই বিষয়গুলো আসলে একই সাথে তারা তদারকি করছেন, এবং অভিযান শেষ হলে র্যাবের পক্ষ থেকে আমাদেরকে বিস্তারিত জানানো হবে। চট্টগ্রামে অস্ত্র উদ্ধার অভিযান চালিয়েছে র্যাব, সে খবরে জানাচ্ছিলেন সহকর্মী হোসাইন জিয়াদ। মাগুরায় মন্দিরে মন্দিরে চলছে পূজা আয়োজন। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহাসাড়ম্বরে অনুষ্ঠিত হচ্ছে কেতওয়ানি পূজা। এ নিয়ে বিস্তারিত জানাতে মাগুরার শিকদার বাড়ি পূজা মণ্ডপ থেকে যুক্ত আছেন বিশ্বজিৎ বাপি। বাপি, পূজার আয়োজন কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। আমরা এই মুহূর্তে আছি মাগুরা যে ঐতিহ্যবাহী শিকদার বাড়ি, এই শিকদার বাড়ি যে পূজা, এই পূজায় মাগুরায় যে সাড়ম্বরের যে কাত্যায়নী পূজা, এই কাত্যায়নী পূজা অনুষ্ঠিত হচ্ছে। এবছর জেলায় যে 92টি পূজা মন্দিরে এই কাত্যায়নী পূজা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে শহরের মহা সাড়ম্বরে যে পূজাগুলো অনুষ্ঠিত হচ্ছে, 20টি পূজা, এরই অন্যতম একটি পূজা মাগুরা শিকদার বাড়ি যে কাত্যায়নী পূজা। এই পূজায় আমরা এখন আছি। এখানে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে পূজার যে আনুষ্ঠানিকতা, ফুল, বিল্ল, পত্রাঞ্জলি এবং অঞ্জলি প্রদান, ধূপ, শঙ্খ, বিভিন্ন কিছু যে বাদ্যের তালে তালে পুরোহিত তিনি কিন্তু এখানে এই পূজার যে অঞ্জলি আগ মুহূর্তে তিনি কিন্তু প্রস্তুত করছেন। তো পূজা যেটা আমরা জানিয়েছি যে সেটা যে মাগুরায় মূলত পূজার আনুষ্ঠানিকতা দিনের বেলা হলেও যে রাতে কিন্তু বা আলোকসজ্জা, গেট, প্যান্ডেল, এগুলোর কিন্তু যে কারসাজি, এটা কিন্তু মূলত রাতে হয়ে থাকে। তা এই পূজা উপলক্ষে প্রত্যেকটা বাড়িতে কিন্তু 1 সপ্তাহ আগে থেকেই যে আত্মীয় স্বজন এবং বিভিন্ন কিন্তু এখানে আসে, এবং এই পূজায় যে আমরা কিন্তু যেটা পূজা কমিটির কাছ থেকে জানতে পেরেছি, এই পূজায় মাগুরায় কিন্তু লক্ষাধিক মানুষের সমাগম ঘটে। আর এই পূজাকে কেন্দ্র করে কিন্তু প্রশাসন এবং পুলিশ প্রশাসন পৃথক পৃথক ভাবে পূজা কমিটির সাথে তারা বৈঠক করে কিন্তু ব্যাপক নিরাপত্তা বলয় তৈরি করেছে। তার সর্ব কিছু মিলিয়ে যে পূজা, মাগুরার কাত্যায়নী পূজা কিন্তু সাড়ম্বরে অনুষ্ঠিত হয়েছে। তো এই ছিল শিকদার বাড়ি মাগুরা পূজা মণ্ডপ থেকে সর্বশেষ। মাগুরা থেকে যুক্ত ছিলেন সহকর্মী বিশ্বজিৎ বাপি।
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রাজকান্দি সংরক্ষিত বনাঞ্চলের প্রাকৃতিক জলপ্রপাত হামহাম জলপ্রপাত, যেখানে প্রতিনিয়ত বাড়ছে পর্যটক। 14টি পাহাড় ও পাথরের ছোট বড় ছড়া পেরিয়ে যেন এক রোমাঞ্চকর যাত্রা। তবে জলপ্রপাতে পৌঁছানোর রাস্তা সংস্কারের আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। এম এ হামেদের তথ্য, ছবিতে রিপোর্ট। হামহাম জলপ্রপাত 170 ফুট পাহাড়ের উপর থেকে স্বচ্ছ পানি আছড়ে পড়ছে বড় বড় পাথরের গায়ে। আর এই মনোরম দৃশ্য দেখতে প্রতিদিন ভিড় করেন দর্শনার্থীরা। মৌলভীবাজারের কমলগঞ্জ সদর থেকে প্রায় 30 কিলোমিটার পূর্ব দক্ষিণে অবস্থিত হামহাম জলপ্রপাত। এর পশ্চিম দিকে চা বাগান, পূর্ব দক্ষিণে অবস্থিত ভারতের ত্রিপুরা রাজ্যের সীমান্ত। আর প্রায় 10 কিলোমিটার পাহাড়ি পথ পায়ে হেঁটে পৌঁছাতে হয় এই জলপুরীর আঙিনায়। যাওয়ার পথে পাহাড়ি রাস্তায় চোখে পড়বে সারি সারি কলা গাছ, জারুল, সেগুন, কদম গাছ সহ বিভিন্ন প্রজাতির গাছ। এছাড়া সবুজ ঘন বন আর নিস্তব্ধতায় নানা প্রজাতির বন্যপ্রাণী আর পাখির হাঁকডাকও শুনতে পাওয়া যায়। পর্যটকদের মুগ্ধ করতে সবুজ প্রকৃতির মাঝে এক অপরূপ ঝর্ণা হামহাম জলপ্রপাত। তবে খুবই ভালো লাগছে। আশা করি যে ওখানে যাওয়ার পরে এখানে প্রাকৃতিক পরিবেশটা আরো ভালো লাগবে। আসার পরটা কষ্ট হলো, এখানে এসে একটা মনে একটা তৃপ্তি পাইছে, একটা শান্তি পাইছে, আশাটা সার্থক হয়েছে। কমলগঞ্জ থেকে জিপ গাড়িতে যেতে হয় চাপপাড়ায় চা বাগানের কলা বাগান এলাকায়। সেখান থেকে পায়ে হাঁটার 2 ঘন্টার রাস্তা গেলেই পৌঁছানো যায় হামহাম জলপ্রপাতে। এই ব্যবসা বাণিজ্য হইলো, গাইড হইলো, সবকিছু খাবার দাবার ব্যবস্থা হইলো, পর্যটকেরও সবকিছু ব্যবস্থা হইলো, এগুলো নিয়ে আমরা উন্নত। এখানে মনে করেন জন্নাতে একটু পানি কম, তাই বলি লোক একটু কম আসে, আর বর্ষাকালে প্রচুর লোক আসে। এদিকে পর্যটকদের নিরাপত্তা সহ রাস্তা সংস্কারের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। আমাদের ভ্রমণ পিপাসু যারা পর্যটকবৃন্দ আছে প্রায়ই তারা এখানে আসেন। পর্যটন স্পটে যাওয়ার পথে রাস্তার একটি দুর্ভোগের শিকারণ বিষয়টি আমরা অবগত আছি। আমরা এখানে যাওয়ার যে রাস্তাটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর থেকে সম্পূর্ণ আগে করা হয়েছিল, এখন কিছু সংস্কার কাজ প্রয়োজন হবে। আমাদের একটি প্রকল্পের আওতাধীনে সংস্কার কাজটি সম্পূর্ণ করা হবে। 2008 সালে হামহাম জলপ্রপাতের সন্ধান মিললেও পর্যটক আনাগোনা শুরু হয় 2010 সাল থেকে। এখন মৌলভীবাজার। মালয়েশিয়ায় উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহীদের জন্য যশোরে দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে এডুকেশন এক্সপো 2025, যেখানে মালয়েশিয়ায় উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে ধারণা দেওয়া হয়। বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য এমন সুযোগে খুশি সাধারণ শিক্ষার্থীরা। রিপন হোসেনের পাঠানো তথ্য, ছবিতে বিস্তারিত। বাংলাদেশ থেকে প্রতি বছর বহু ছাত্রছাত্রী উচ্চশিক্ষা লাভে বিদেশ যান। বিগত এক যুগে তাদের পছন্দের তালিকায় যে দেশগুলি রয়েছে, মালয়েশিয়া তার অন্যতম। এ লক্ষ্যে দেশটির বিশ্বস্ত ও অনুমোদিত ছাত্র কাউন্সেলিং সংস্থা ফর ইউ এডুকেশন বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য এক সুবর্ণ সুযোগ সৃষ্টিতে আয়োজন করেছে একটি মেলার। তাই এখানে এসে খুশি আগত শিক্ষার্থীরা। মেলাটা যশোরে হচ্ছে, এখানে এসেছি এই মেলাটাতে, যাতে আমরা মালয়েশিয়া যাইতে আছি ইচ্ছুক, এই জন্য শুনতে আসছি। এটা আমাদের শহরে হয় একটা ভালো ব্যাপার, কারণ আমাদের শহরে দেখা যাচ্ছে যে অনেকগুলো সমস্যার কারণে আমরা দেখা যাচ্ছে বাইরে যাইতে পারি না। সেক্ষেত্রে দেখা যাচ্ছে এটা যদি আমাদের শহরে হচ্ছে, তাহলে আমরা বাইরের দিকে যাওয়ার একটা সুযোগ পাচ্ছি। তার কারণে আমার মনে হয় আরও অনেকের এখানে আসা উচিত আর এগুলোতে ইনফরমেশন বা অ্যাটেন্ড করা উচিত। আয়োজকরা জানান, ফর ইউ এডুকেশন সম্পূর্ণ স্বচ্ছতা ও যত্নের সাথে প্রতিটি শিক্ষার্থীর বিদেশে পড়াশোনার স্বপ্ন পূরণে প্রতিশ্রুতিবদ্ধ। এবারের মেলায় সবথেকে বড় আকর্ষণ মালয়েশিয়ার নামকরা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ। রয়েছে আকর্ষণীয় বৃত্তি, টিউশন ফিতে বিশেষ ছাড়, ফাইল যাচাই, স্টুডেন্ট ভিসা প্রক্রিয়া, মেডিকেল, বিমান টিকিট ও মালয়েশিয়ায় আবাসন সংক্রান্ত বিষয়ে পূর্ণাঙ্গ সহযোগিতা করবে সংস্থাটি। Why MSU and Malaysia? Because it offers great opportunity and the cost that we offer also with international affordabilities, and also we have a multicultural quality and a great affordable living cost. আপনি যদি বেসিক্যালি চিন্তা করেন যে আমরা কেন মালয়েশিয়া থেকে এখানে আসছি, একটাই কারণ যে বাংলাদেশে যে স্টুডেন্টরা যারা আছে তারা যেন মালয়েশিয়াতে ডাইরেক্টলি পড়াশোনা করতে পারে, কারণ আমাদের ওখানে অ্যাফোর্ডেবল টিউশন ফি, আমাদের টিউশন ফি লো, তারপর হচ্ছে আমাদের এখানে থাকা খাওয়া এবং প্রতিটা জিনিসের কস্টিংও লো। সো ইন অ্যাপার্ট অফ দ্যাট আপনারা ডাইরেক্টলি মানে মালয়েশিয়াতে আসলে পড়াশোনার জন্য বেটার। 2026 সেশনে
ভর্তি হওয়া শিক্ষার্থীদের মালয়েশিয়ার লাইভ রাফেল ড্রয়ের মাধ্যমে বিজয়ীদের জন্য থাকছে আকর্ষণীয় গাড়ি, মোটরসাইকেল, ল্যাপটপ সহ নানা পুরস্কার। এদিকে আগামী ৩১ অক্টোবর খুলনার হোটেল ক্যাসল সালাম এবং ১ নভেম্বর পাইকগাছা উপজেলার কপিলমুনি মেহেরুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয়ের বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম মোড়ল মিলনায়তনে এই মেলা অনুষ্ঠিত হবে। এখন যশোর। শেষ করব এখন জনপদে, তবে তার আগে শিরোনামগুলো আরো একবার। ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎপৃষ্ট হয়ে ৬ মাদ্রাসার শিক্ষার্থী সহ দগ্ধ ৬ জনের অবস্থা আশঙ্কাজনক, জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি। ফেনীতে অপরিকল্পিত নগরায়নে কমছে কৃষি জমি, বাড়ছে উষ্ণতা, খাদ্য উৎপাদনে বিরূপ প্রভাব। প্রতি বছর এই জমি কমে প্রায় আমরা ৩ থেকে ৪ হেক্টর জমি হারাইছি। ময়মনসিংহে ধারণ ক্ষমতার কয়েক গুণ বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে, নির্মাণাধীন ভবন, নর্দমায় মিলছে এডিসের লার্ভা, প্রশাসনের ঢিলে ঢালা পদক্ষেপ। ৩ বছরেও শেষ হয়নি নওগাঁ বদলগাছি আঞ্চলিক মহাসড়কের সংস্কার কাজ, জমি অধিগ্রহণ জটিলতায় ধীরগতি, চরম দুর্ভোগ স্থানীয়দের। এবং মৌলভীবাজারের হামহাম জলপ্রপাতে সৌন্দর্যের হাতছানি, বাড়ছে পর্যটক, 14টি পাহাড় ও পাথরের ছোট বড় ছড়া পেরিয়ে রোমাঞ্চকর যাত্রা। এই ছিল এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/cbrockerathon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।